আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি, বললেন তারেক রহমান। দেশ নিয়ে একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে, বললেন মির্জা ফখরুল। মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ, বললেন নাসির উদ্দিন নাসির। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে 600 অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি। সর্বশেষ জানাবো 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বিশাল চুক্তি সই আফগানিস্তানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে বিএনপি মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 4 আগস্ট যুবদলের এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করছে। আগামী নীতি জনগণের উন্নয়নের রাজনীতি। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। জনগণই বিএনপির একমাত্র শক্তি। বিএনপি কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, মানুষের জীবন মন উন্নয়নে সকল কাজ করবে বিএনপি। ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে কাজ করবে সরকার। বিএনপি সরকারে এলে কর্মক্ষম জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে কর্মসংস্থান তৈরি করবে। এমনকি বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিয়ে তাদের বিদেশে কাজ করার সক্ষমতা তৈরিতে কাজ করবে বিএনপি। তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সারা দেশে হেলথ কেয়ার চালু করা হবে। এখানে বেশিরভাগ কর্মী হবেন নারী। সরকার গঠন করলে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জানিয়ে তিনি বলেন, তবে শুধু অতীতের সাফল্যই নয়, ভবিষ্যতের পথও নির্ধারণ করবে জনগণের আস্থা। আমি যুবদলের প্রতি আহ্বান জানাই, জনগণের প্রতি আস্থা রাখুন, তাদের আস্থার প্রতিদান দিন। কারণ যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে পারে সেই প্রকৃত নেতা। আর জনগণের সহায়তা ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। দেশ নিয়ে একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সোমবার 4 আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি একথা বলেন। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটা ধ্বংসের পথ পার করেছি। ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে, সেই চ্যালেঞ্জ নিতে হবে। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে। উল্লেখ করে তিনি বলেন, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন দেশ দিয়েছিলেন। একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক দেশ করেছিলেন। অর্থনীতিতে নতুন যাত্রা করেছিল দেশ। গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে তার সবকিছু জিয়াউর রহমান ও খালেদা জিয়া করেছেন। আমরা আবার সুযোগ পেয়েছি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করার, বলেন মির্জা ফখরুল। মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ, বললেন নাসির উদ্দিন নাসির। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার 4 আগস্ট দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দী মুরাদনগর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের 13 নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। নাসির উদ্দিন নাসির বলেন, গত 17 বছরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, যারা জেল জুলুম সহ্য করেছেন, সেই সকল নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। 5 আগস্টের পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যখন ইতিবাচক রাজনীতি গড়ে উঠছে, তখন মুরাদনগরে সেটি অনুপস্থিত। এখানকার রাজনীতি এক ব্যক্তির নির্দেশনায় পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র বিরোধী। নাজিম মাহমুদের গ্রেপ্তারের ঘটনায় তার মায়ের হৃদরোগে মৃত্যুবরণ প্রসঙ্গে নাসির বলেন, এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও ন্যাক্কারজনক। একজন মায়ের বুক খালি করে দিয়ে যে রাজনীতি করা হয় তা কখনোই শুভ হতে পারে না। তিনি দাবি করেন, সরকার দলীয় নেতাকর্মীরা মুক্তভাবে ঘুরে বেড়ালেও বিএনপি ও ছাত্র দলের 13 জন নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দী রয়েছেন। আমরা তাদের দ্রুত মুক্তির জোর দাবি জানাচ্ছি। পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে 600 অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি। হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয়। প্রথমে এটি একটি ন্যায়সঙ্গত যুদ্ধ থাকলেও এখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়। তাই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া প্রয়োজন।
সোমবার 4 আগস্ট গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইসরায়েলের 600 জন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানরাও রয়েছেন। তারা বলেছেন, এটা আমাদের পেশাদার রায় যে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ইসরায়েলিদের বিশাল সংখ্যাগরিষ্ঠদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন, দুর্ভোগ বন্ধ করুন। হামাসের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর নেতানিয়াহু গাজায় সামরিক আগ্রাসন সম্প্রসারণের জন্য কাজ করছেন। এমন খবরের মধ্যে কর্মকর্তাদের এই চিঠি এলো। আল আকসা প্রাঙ্গণে দখলদারদের আক্রমণের জবাবে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় তখন থেকে ইসরায়েলি আগ্রাসনে 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের গাজায় সবকিছু প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এই অঞ্চলটি ব্যাপক বঞ্চনার সম্মুখীন হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 93 জন শিশু সহ 180 জন অপুষ্টিতে মারা গেছে। জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বর্তমানে চলছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে লেখা চিঠিতে মোসাদের প্রাক্তন প্রধান তামির পার্দো, শিনবেটের প্রাক্তন প্রধান আমি আয়ালন, প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন সহ 600 প্রাক্তন কর্মকর্তা স্পষ্টভাবে তাদের মতামত জানিয়েছেন। তারা বলেছেন, প্রথমে এই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ, কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না। কর্মকর্তারা আরও বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের প্রাক্তন আইডিএফ জেনারেল এবং মোসাদ, শিনবেট পুলিশ এবং কূটনৈতিক কর্পস সমতুল্যদের বৃহত্তম দল সিআইএস এর পক্ষ থেকে আমরা আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আপনি লেবাননে এটি করেছেন, গাজাতেও এটি করার সময় এসেছে। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ ব্যাপক ক্ষোভের জন্ম দেয় ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে। বিশ্বজুড়ে জরিপগুলো ইঙ্গিত দেয়, পশ্চিমের জনমত ইসরায়েলের সম্পর্কে ক্রমবর্ধমানভাবে নেতিবাচক হচ্ছে, যে ইউরোপিয়ান নেতাদের ওপর পদক্ষেপ নেওয়ার চাপ সৃষ্টি করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর কি চাপ প্রয়োগ করবেন তা স্পষ্ট নয়। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিশাল চুক্তি সই আফগানিস্তানের। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দুবাই ভিত্তিক জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আজিজি এনার্জি প্রাইভেট কোম্পানির সঙ্গে $10 বিলিয়ন বিশাল চুক্তি সই করেছে আফগান সরকার। আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক কার্যালয়ের এক বিবৃতি অনুসারে দেশের পানীয় জ্বালানি মন্ত্রণালয় এবং আজিজি এনার্জি প্রাইভেট কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তির ফলে 7 থেকে 10 বছরের মধ্যে আফগানিস্তান বিদ্যুৎ উৎপাদনের সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এবং এমনকি বিদেশেও তা রপ্তানি শুরু করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চুক্তি লাখ লাখ আফগানের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে এই চুক্তিটি সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে একটি। কোম্পানির সিও মিরওয়াইস আজিজি বলেন, আজিজি এনার্জি আফগানিস্তানের বিভিন্ন অংশে গ্যাস, কয়লা, পানি, বায়ু এবং সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্পের নকশা আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ে 2,000 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী বিদ্যুৎ প্রকল্প চালু করা হবে।